শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর পর্ব ১৭ গতকাল শওকত হাওলাদারের মুখে শিমুলের আহত হবার খবর শুনে এমপি ইউসুফ আবদুল্লাহ আসতে চায়। জানায় শিমুলের অসুস্থ অবস্থায় দেখা উচিত, তাই তিনি আসবেন। উনি নিজেই আসতে চাইছে না করে কিভাবে? শওকত হাওলাদার বলেন, ভাইজান অবশ্যই আসবেন, সাথে আপনার পরিবারের সবাইকে নিয়ে আসলে আরও খুশি হব। ইউসুফ সাহেব মাথা নেড়ে জানায় আসবে। শওকত হাওলাদার বাড়িতে এসে আয়োজনের ব্যবস্থা করে, কোনো কিছুতে যেন কমতি না পড়ে। এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে তার কপাল খুলে যাবে। কিন্তু শিমুল গর্দভটাই বুঝল না। কই এমপির বাড়ি আর কই মিজানের বাড়ি ভাবলেই তার গা কিটকিট করে উঠে। ছেলের রুচি যে এত নিচে যাবে তা তো ধারণা ছিল না। মজিব হাওলাদার বলেন, কোনোভাবেই ওই হোটেল ওলার মাইয়া এই বাড়িতে আনা যাবে না আগে। শওকত বলল, কিন্তু আপনার নাতির ঘাড় কিন্তু তেরা ঘাড় সোজা করে নিবি গু। শওকত হাওলাদার মাথা নাড়ে। দুপুরের দিকে এমপি সাহেব তার পরিবার নিয়ে আসে। উনার মূল উদ্দেশ্য ছিল শিমুলের সাথে উনার ভাগিনীর দেখা করানো। উনারা এসে হাওলাদার বাড়ির ড্রয়িং রুমে বসে, কিন্তু শিমুলকে কোথাও দেখতে পায় না। ইউসুফ সাহেবের ভাগনী অন্তরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার মামার বর্ণনা অনুযায়ী ছেলেটাকে খুঁজে কিন্তু চোখে পড়ে না। শওকত হাওলাদার কয়েকবার তার আব্বার দিকে তাকিয়ে ইশারা করে শিমুলকে নিয়ে আসার জন্য মজিব হাওলাদার উঠে শিমুলের রুমের দিকে যায়। শিমুল গাড়ির শব্দ, মানুষের কথাবার্তার শব্দ সবই শুনতে পায়। শওকত সাহেব বলেছিল উনারা আসলে দরজায় গিয়ে এগিয়ে আনতে, কিন্তু শিমুল ইচ্ছা করেই যায়নি। এই বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করছে। তাকে কিনা অন্য মেয়ে দেখতে এসেছে, এর চেয়ে বিষাক্ত অনুভূতি আর কিছুই হতে পারে না। ক্ষমতার লোভে তার বাপ দাদা তাদের ইচ্ছা চাপিয়ে দিতে একটুও কৃপণতা করছে না। শিমুল কখনোই এই বিয়ে করবে না। তার যে প্রিয় ফুল আছে, যে ফুলটা শিমুলের একান্ত প্রিয় ফুল। আচ্ছা, পুষ্প যদি এসব জানতে পারে তাহলে কি শিমুলকে ভুল বুঝবে? শিমুল ভাবতে পারে না, দুই হাতে চুল টেনে ধরে মজিব হাওলাদার দরজা ঠেলে ভেতরে আসে। শিমুল, ওনারা এসে পড়েছে, দেখা করবি চল। দাদার কথা শুনে শিমুল ভ্রু কুঁচকে বলল, আমি এই বিয়ে করব না, দেখা টেখাও সম্ভব না গি। মজিব হাওলাদারের মুখ অন্ধকার করে বলল, তুই বিয়ে করবি না বললে তো হবে না। আলাদিনের দৈত্য চেরাগ নিয়ে এসেছে, তাকে কি ফিরিয়ে দেয়া যাবে? উনার কথা শুনে শিমুল বলে, তোমরা এত লোভী, পুষ্পকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না গে। মজিব হাওলাদার বলল, জলদি আয়, তা না হলে কি হবে বুঝতেও পারবি না গে। এটা বলে উনি চলে যায়। শিমুল যায় না। নাকের পাটাতন ফুলে ফুলে রাগ বাড়ছে। মনে হচ্ছে তার আব্বার সাথে তার দাবা খেলতেই হবে। সুন্দর করে বলল, কথার দাম দিল না, এবার একটু খারাপ হোক, বেয়াদবের তকমা গায়ে লাগাক। তারপরও পুষ্পকে তার চাই। কিছুক্ষণ পরে ফুলি আসে। ভাইজান আপনারে ডাকে আইয়েন গো। ফুলির হাসি খুশি মুখ চুপসে গেছে। শিমুল বলল, এতক্ষণ লাফালি, এখন মুখ এমনে রাখছিস কেন? ভাইজান হেঁচা কথা কই। মায়াডা সুন্দরী, কিন্তু লাস শরম নাই। গেলেই বুঝবেন। ছি 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 গু। অজানা মেয়ের বদনাম শুনতে শিমুলের ভালো লাগে। সে বলে, আচ্ছা যাগু। শিমুল ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে পরিচিত হয়। মুখটা অন্ধকার রেখে যেন বুঝিয়ে দিচ্ছে তার অমতের কথা। অন্তরা শিমুলকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মামার বর্ণনার থেকেও সুন্দর। সবার সামনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল এই মেয়ের বেহায়াপনা দেখে রাগে দুই ঠোঁট চেপে ধরে। তাকে এমন করে দেখবে শুধু পুষ্প, অন্য কেউ দেখলে তার জ্বলে সহ্য হয় না। মেয়েটা উগ্র কাপড় চোপড় পরে এসেছে, আর এই জন্যই ফুলি ছিছি বলছিল। ইউসুফ সাহেবের সাথে শিমুল এটা সেটা বলে। কিছুক্ষণ পরে বলা হয় দুজনকে একান্তে কথা বলার জন্য। শিমুল দাঁতে দাঁত চেপে তার মায়ের দিকে তাকায়। রাবেয়ার খুব অসহায় লাগছে, মেয়েটাকে তার মোটেই পছন্দ হয়নি, তার উপর ছেলে পুষ্পকে ভালোবাসে। কিন্তু স্বামী শ্বশুরের উপরে কথা বলার কোনো সাহস নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও শিমুল উঠে দাঁড়ায়। এই মেয়েকে যদি পুষ্পর কথা বলে বুঝানো যায়, শিমুলের সবচেয়ে পছন্দের জায়গা হল তাদের বাড়ির ছাদ। কিন্তু অন্তরাকে নিয়ে সে মোটেই ছাদে গেল না, বাহিরে বাগানে গেল। পছন্দের জায়গায় পছন্দের মানুষ নিয়ে যেতে হয়। শিমুল বাগানে দাঁড়িয়ে আছে, কি বলবে কোনো কথা খুঁজে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে পুষ্পকে যদি দেখে বা শুনে তাহলে মরে যাবে। অন্তরাই বলে, আপনাকে আমার ভালো লেগেছে গি। শিমুল মাথা তুলে তাকায়।
মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়, এই মেয়ে তো ভারী নির্লজ্জ। শিমুল পুষ্পর কথা বলবে তখনই মজিব হাওলাদার এসে উপস্থিত হয়। উনি জানতেন শিমুল পুষ্পর কথা বলবে, তাই তো এসেছেন। কি কথা বলো তোমরা, আমি শুনলে সমস্যা হবে? অন্তরা হেসে বলে। না দাদু, সমস্যা নেই। শিমুল বুড়ার ভীমরতি দেখে মনে মনে গালি দিয়ে জাত উদ্ধার করে নেয়। মাথা নেড়ে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। ক্ষেপা সিংহের মতো দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে যায়। পুষ্প ছাড়া দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগছে না। আজকে রাতে এর বিহিত করতে না পারলে পুষ্পকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবে। যারা সমাজকে গুরুত্ব দিয়ে তার ইচ্ছার কথা ভাবে না, তাদের মান সম্মানের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই, থাকুক তারা তাদের সমাজ নিয়ে। অন্তরা শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা রেগে আছে নাকি? রাগলেও এত ভালো লাগে? মজিব হাওলাদার অন্তরার মনের ভাব বুঝে হাসে। মাছটা টোপ গিললেই হয়। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এমপির ভাগিনীর সাথে চেয়ারম্যানের ছেলে শিমুলের বিয়ে। রোকসানা পাশের বাড়ির ভাবির থেকে শুনলেন। তারপর পুষ্পর রুমের দিকে এগিয়ে গেলেন। তার চিন্তাই ঠিক হল, শিমুল কখনোই এই বাড়িতে বিয়ে করতে আসবে না। পুষ্প আজকাল বেশিরভাগ সময় শুয়ে থাকে। সে তার মাকে দেখে উঠে বসে। রোকসানা পাশে বসে। তোকে বলেছিলাম পুষ্প, আমরা গরিব বড়লোকের চোখে যেতে পারি, কিন্তু মনে না গিয়ে। মায়ের কথা বুঝতে না পেরে পুষ্প তাকিয়ে থাকে। রোকসানা আবার বলে, তারা ব্যবহার করে ফেলে দিতে জানে। পুষ্প, তোর আর শিমুলের মাঝে কিছু হয়েছে? আম্মা না ভালো, আমারে সত্যি করে বল। মায়ের কথার ইঙ্গিত বুঝতে পুষ্পর কষ্ট হয় না। তাকে নিয়ে তার আম্মার চিন্তাধারা কত নিচে নেমে গেছে এটা ভেবেই খারাপ লাগে। শিমুল চাইলে কবেই এসব হতে পারত। গভীর রাতে যখন হিজল গাছের নিচে দেখা করত, তখন শিমুল চাইলেই পুষ্পকে একান্ত নিজের করে নিতে পারত। কিন্তু শিমুল যে ভিন্ন। আগে পুষ্পর ইচ্ছার গুরুত্ব দেয়, পুষ্প এগিয়ে গেলেই শিমুল সঙ্গ দেয়। তাদের মধ্যে কোনো নোংরামি নেই। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি আর শিমুল এত খারাপ না। প্রেম করলেই মানুষ খারাপ হয়ে যায় না আগে। পুষ্পর বিশ্বাস দেখে রোকসানার খারাপ লাগে। শিমুলের বিয়ের কথা শুনলে মেয়েটা কিভাবে নেবে? আমি জানতাম শিমুল তোকে বিয়ে করবে না আগে। পুষ্প শান্ত গলায় জোর দিয়ে বলল, বিয়ে করবে আম্মা। আমি জানি। শিমুল আমাকে কথা দিয়েছে গি। আজকে শিমুলের বাড়িতে তার হবু স্ত্রী এসেছে। সারা গ্রামে হইচই পড়ে আছে গি। পুষ্প কপাল কুঁচকে তার আম্মাকে দেখে। পাগলের মতো কি বলে? শিমুল কি তাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে? এটা কি সম্ভব? নাকি শিমুলের দিক থেকে তাকে ফিরানোর জন্যই তার আম্মা মিথ্যা বলছে? মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছ গু। রোকসানা তাচ্ছিলের হাসি দেয়। এমপির ভাগনির সাথে বিয়ে ঠিক হয়েছে। এত বড়লোক ছেড়ে আমাদের মতো গরিবের ঘরে আসবে? পুষ্পর ডাগর চোখে পানি জমে। তার মায়ের মুখ দেখে মনে হচ্ছে না মিথ্যা বলছে। চোখ ঘুরিয়ে ওড়নার কোনা দিয়ে চোখ মুছে। রোকসানা বলে, সারা এলাকার মানুষ জানে। আর তুই কিনা এই বেইমানের জন্য আমাদের কষ্ট দিলি? পুষ্প বুকটা দুমড়ে মুচড়ে যায়। তার শিমুল এমন কাজ করবে কেন? গলার স্বর কেঁপে যায়। তার আম্মাকে বলে, তোমার ফোনটা একটু দাও, শিলাকে একটা ফোন দিব গু। রোকসানা সঠিক খবর জেনেই পুষ্পকে বলেছে। তাই তিনি ভাবলেন শিলাকে ফোন দিলে কি আসে যায়, বিয়ে তো ঠিকই। ফোনটা পুষ্পকে দিলে পুষ্প ফোন হাতে উঠোনে চলে যায়। রোকসানা জানে পুষ্প আরও কাঁদবে। পুষ্প শিলাকে ফোন দেয়। শিলা পুষ্পর ফোন ধরে। পুষ্প উত্তেজিত গলায় বলে, শিলা, শিমুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শিলা চুপ করে থাকে। কিভাবে বলবে? শিলার চুপ থাকা দেখে পুষ্পর বুকে ভয় নেড়ে উঠে। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে সব যেন মিথ্যা হয়। শিলা শিলা বলে, আমি জানি না গু। পুষ্পর বিশ্বাস হয় না। তিয়াস শিমুলের কাছের বন্ধু, সবার আগে তিয়াসের জানার কথা। শিলার প্রথমে নিশ্চুপতা, এর পরে হঠাৎ করে বলা কথার মানে ধরতে পেরে পুষ্প জর্জর করে কেঁদে দেয়। সত্যি শিলা? হ্যাঁ। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি গিয়ে। পুষ্প জোরে শ্বাস ফেলে পিছন ফিরে দেখে কেউ আছে কিনা, তারপর বলল, উনাকে ফোন দিয়ে বলবি রাত 12টায় হিজল গাছের নিচে আসতে। আমি থাকব। বলবি এটা পুষ্পর লাস্ট আবদার। পুষ্প ফোন কেটে দেয়। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোকসানা আর মেয়ের কাছে যায় না। থাকুক একলা, বুঝে নিক কিসে ভালো কিসে মন্দ।
পুষ্পর বুকটা বোবা কান্নায় ভেঙে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না শিমুল তাকে ছেড়ে অন্য কাউকে বউ বানাবে। শিমুল কি সব ভুলে গেছে? পুষ্প নিজের হাতে নিজে কামড় দেয়। নিশ্চুপভাবে কাঁদে। কান্নার দমকে শরীর কেঁপে উঠে। সে শিমুলকে ছাড়া বাঁচতেই পারবে না, তবে শিমুল পারবে। না পারলে কি আর বিয়ে ঠিক হতো? কিন্তু তার বিশ্বাস হতে চায় না। শিমুলকে যে খুব বিশ্বাস করে, তার শিমুলের উপর ভরসা আছে। তার সব কষ্ট বৃথা, ভালোবাসা বৃথা, সব বৃথা। সন্ধ্যার দিকে শিলা ফোন করে জানায় পুষ্প দেখা করতে চায়। শিমুল বুঝতে পারে পুষ্প অবধি খবর চলে গেছে। পুষ্পর সামনে কিভাবে যাবে? সেখানে মেয়ে হয়েই পুষ্প প্রতিদিন লড়াই করে যাচ্ছে, আর সে কিনা বিয়ের আসরে যোগ দিচ্ছে। রাগে শরীর রিরি করে উঠে। রাত 10টার দিকে শিমুল শওকত হাওলাদারের কাছে যায়। তিনি তখন ড্রয়িং রুমে বসে তার আব্বার সাথে কথা বলছিলেন। শিমুল গিয়ে বলল, আব্বা, এই বিয়ের কথাবার্তা এখানেই থামিয়ে দিবেন গু। শওকত হাওলাদার বললেন, তোমার কথা শুনতে হবে নাকি? জীবনটা আমার, তাই আমার কথাই প্রথম গে। শওকত হাওলাদারের রাগ হয়। শিমুল বদমেজাজি, কিন্তু আজকের মেজাজ তার ভালো লাগছে না। বেয়াদব মুখে মুখে তর্ক করে। থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দেব গু। শিমুল তার আব্বার চেয়েও রেগে যায়। চিল্লিয়ে বলে, মারেন আর যাই করেন, বিয়ে আমি করব না। আমার পুষ্পকেই লাগবে, শুনেছেন? পুষ্পর নাম শুনে শওকত হাওলাদারের কপালের রগ রাগে ভেসে উঠে। 2 পয়সার মেয়ের জন্য কিনা চাঁদ হাতছাড়া করবে? আর একবারও ওই ফকিন্নির নাম নিবি না। ছোটলোকের বাচ্চা কোথাকার। চেয়ারম্যানের ছেলে দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছে। বেশ্যা মেয়ে ঘি। শিমুল এগিয়ে এসে বলল, বাজে কথা বলবেন না গি। কি করিবি বললে? যে মুখে আমার পুষ্পর নামে বাজে কথা আসবে সেই মুখ ভেঙে দেব গু। উপস্থিত সবাই শিমুলের কথায় চমকে যায়। শওকত হাওলাদার শিমুলের গালে প্রচণ্ড জোরে থাপ্পড় দেয়। শিমুল চোখ বন্ধ করে হজম করে। তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়িটা তাকে শান্তি না অশান্তি দেয়। আজকে পুষ্পর ভাগ্য ভালো, রোকসানা পিছনের দরজায় তালা দেয়নি। 12টার কাটায় যাওয়ার 5 মিনিট আগে পুষ্প বেরিয়ে পড়ে। আজকে হয় বাঁচবে, না হয় মরবে। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলে উঠেছে। দ্রুত পায়ে হিজল গাছের নিচে গিয়ে দেখে শিমুলের বাইক দাঁড় করানো। শিমুল গাছে হেলান দিয়ে বসে আছে। পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। পুষ্প শিমুলকে দেখে মুখে হাত চেপে কেঁদে উঠে। সামনে দাঁড়ানো মানুষটা তার না, এই বুকের শান্তি পুষ্প আর কুড়াতে পারবে না, এটা ভেবে পুষ্পর শরীরে হারানোর বিষ ব্যথা ছেয়ে যায়। পরিণতি যদি এমন হয় তাহলে এত মধুর সূচনার কি দরকার? ধীর পায়ে এসে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগে পুষ্প কাপা গলায় থেমে থেমে বলে, কখন এসেছ? পুষ্পর কাপা গলার স্বর শুনে শিমুলের মন খারাপের আলাপন আরও বেড়ে যায়। আস্তে করে বলে, কিছুক্ষণ আগে কি? অথচ শিমুল গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছে। পুষ্প মাথা উঠিয়ে তাকায়। শিমুল দেখে লাল চোখ জোড়ায় ব্যথারা ভিড় জমিয়েছে। পুষ্প ঠোঁট মৃদু কাপে কথা বলার চেষ্টা করে দেখে কথা বের হচ্ছে না, বহুক্ষণ পরে বলল, এটাও হওয়ার ছিল? শেষমেশ তুমি আমাকে মেরে ফেললা, কিভাবে পারলা শিমুল? বুক কাঁপল না? পুষ্প হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। সেই কখন থেকে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুলের বুকটা কষ্টে কামড়ে উঠে। তার পুষ্প যেন তাকে ভুল না বুঝে। এক পা এগিয়ে বলে, এগুলো কি বলো? পুষ্প কেঁদে কেঁদেই বলে, বিয়ে তো করতেছ। জানি সব। শিমুলের খুব অসহায় লাগে, ঘরেও কাউকে বুঝাতে পারে না, বাহিরেও পারে না। গলার স্বর মরে যায়। চুপ করে থাকে। শিমুলের চুপ থাকায় পুষ্প হঠাৎ করেই চিৎকার করে বলল, আমি তোর জন্য কি না করেছি? প্রতিদিন মায়ের খাই, বকা খাই, আব্বা আম্মার প্রিয় মেয়ে এখন চোখের বিষ, আমার সাথে কেউ কথা বলে না। আর তুই কিনা বিয়ে করতেছিস, বেইমান! পুষ্পর ক্ষতবিক্ষত কথাগুলো শুনে শিমুলের চোখে পানি চিকচিক করে। এই মেয়েটা তাকে ভুল বুঝলে সে মরে যাবে। উতলা হয়ে বুঝানোর জন্য বলল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিশ্বাস নাই আমার উপরে? পুষ্পর খুব বিশ্বাস আছে। জীবনের প্রতিটা পথে বিশ্বাস করতে চায়, কিন্তু মেয়ে কেন আসবে, বিয়ে কেন ঠিক হবে, আর বিয়ে ঠিক হয়ে যেতে কতক্ষণ? আমি সব শুনেছি গু। ভুল শুনেছ গু।
পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে দেখে শিমুলের বড় বড় উজ্জ্বল চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তা দেখে পুষ্প নিজের চোখের পানি মুছে বলে, কাঁদো কেন? তুমি কাঁদো কেন? হারিয়ে ফেলতেছি যে তাই কাঁদিগু। শিমুল পুষ্পর হাত ধরে বলে, বলেছিলাম তো আমাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তা না করে উল্টো ভুল বুঝা হচ্ছে। এই মুহূর্তে তোমার সাপোর্ট না পেলে আমি শক্তি পাব কই জান? পুষ্প বলল, বিয়ে ঠিক আর কি শুনব? তারপর থেমে শিমুলের বুকে হাত রেখে বলল, এই বুকে আমার রাজত্ব শেষ কে? শিমুল সাথে সাথে পুষ্পকে বুকে চেপে ধরে বলল, এই শিমুলের উপর শুধু তোর রাজত্ব। এই উল্টাপাল্টা কথাগুলো আর বলিস না ফুলগু। তারপর একে একে শিমুল পুষ্পকে সব খুলে বলে। সব শুনে পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নিজেকে মিশিয়ে দেয়। তখনও চোখে দিয়ে অজোরে পানি পড়ছে। শিমুল 2 হাত দিয়ে পুষ্পকে ধরে রাখে। যেন ছাড়লেই হারিয়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম। এই বুঝি আমার শিমুল অন্য কারো হয়ে গেল। শিমুল শান্ত চোখে পুষ্পকে দেখে। তারপর পুষ্পর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, শিমুল বেঁচে থাকলে পুষ্পর আর মরে গেলে তো গেলই গি। পুষ্প শিমুলের গালে হাত রেখে বলল, জান এত ভালোবাসি উ। পুষ্পর কথা শুনে শিমুল পুষ্পর কপালে চুমু খায়। এই মেয়েটাকে দেখলেই শান্তি লাগে। বুকটা ভরে যায়। এত কাঁদে কেউ, কি অবস্থা করেছে উ। পুষ্প কান্না ভেজা মুখে হাসে। কিছু সময় দুজনেই চুপ করে থাকে। কান্না ভুলে দুজনের মুখে ফুটে মুচকি হাসি। প্রিয় মানুষ কাছে থাকলে বুঝি এমনই শত কষ্টের পরেও কাছে আসলে দেখলে মন প্রাণ উভয় ঠান্ডা হয়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে খুব আস্তে করে ডাকে, শিমুল গু। শিমুলের বুকটা সুখে ভরে যায়। হুম ঘু। একটু শান্তি লাগবে গি। শিমুল পুষ্পর মুখটা তার দিকে করে বলল, শান্তি হচ্ছে না? পুষ্প মাথা নেড়ে বলল, না গি। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আর কি চাই? পুষ্প কথা বলে না। শিমুলের ছায়রানা টি-শার্ট শক্ত করে ধরে। শিমুল বালিকার অব্দক্ত ইচ্ছা বুঝে নেয়। হাসে। মাথা নিচু করে বলল, একবার ভুলে হয়েছে, বিয়ের আগে আর না। এগুলা খারাপ কাজ গো। আজকে একটু খারাপ হই? কি অবুঝপনা আবদার। পুষ্প নিজে এমন বলছে, শিমুল তো পুরুষ, তার উপরে পাগল প্রেমিক এমন আবদার উপেক্ষা করে কি করে? মাথা নিচু করে আফিম বক্স খুলে দেয়। পুষ্প টুপ করে শিমুলের ঠোঁটে চুমু খায়। তারপর মাথা নিচু করে বলে, বাড়ি যাব উ। শিমুলের হাতের বাঁধন শক্ত হয়। নিঃশ্বাস ততক্ষণে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফিসফিস করে বলল, নিজের শান্তি খুঁজে নিলে কি হবে, আমারও চাই উ। পুষ্প মাথা নিচু করে। শিমুল পুষ্পর মতো করেই টুপটাপ চুমু খেয়ে বলে, খুব শীঘ্রই বেশি খারাপ হওয়ার রাস্তা বের করছি গু। পুষ্প কিছু বলে না, শক্ত করে শিমুলকে আবার জড়িয়ে ধরে। এত জোরে ধরে যে যেন বুকেই ঢুকে যাবে। শিমুল হেসে বলে, বুকে ঢুকে পড়বা নাকি? পুষ্প চুপ করে আছে। শিমুলও তার বলিষ্ঠ হাত দিয়ে নরম শিমুল তুলোকে ধরে বলে, তোমাকে বুকে নিলে এত শান্তি লাগে কেন? সব কষ্ট দূর হয়ে নিজেকেই সবচেয়ে সুখী মানুষ মনে হয় ই। চলবে। কি লিখেছি জানি না। অনেকেই বলেন বিয়ের আগে এত কাছে আসা ভালো না। আসলে এই শিমুল আর পুষ্প কিন্তু আমরাই কাছে আসি, ছুঁয়ে দেই। গল্প সে তো বাস্তবেরই খেলা। ভুল থাকতে পারে, পেলে ধরিয়ে দিবেন। অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমার লেখার শক্তি। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 18। এমপির ভাগনির সাথে বিয়ের কথাবার্তায় মজিব আর শওকত হাওলাদার খুশি হলেও পেশকারা বেগম ভীষণ অসন্তুষ্ট। তার যে খুব ইচ্ছা ছিল আসমার মেয়ে সুইটিকে বিয়ে করানোর। নাতনিটা কাছে থাকত। তাছাড়া সুইটি শিমুলকে খুব পছন্দ করে। এই কথাটা তার স্বামী মজিব হাওলাদার জানে। তিনি মনে করানোর ছলে আবার বলতে চেয়েছিলেন, কিন্তু উনি না শুনেই ধমকে দিয়েছে। পেশকারা বেগমও দমে যাওয়ার পাত্রী না, ফোন করেন আসমার কাছে। তিনি সব বিস্তারিত মেয়েকে বলেন। আসমাও মনে মনে শিমুলকে মেয়ে জামাই হিসেবে চেয়েছিল, কিন্তু এখন এসব শুনে রেগে যায়। মা মেয়ে সিদ্ধান্ত নেয় যে কালকে সকালের গাড়িতে আসছে। শিমুলের বিয়ে সুইটির সাথেই হবে। বাড়ির মেয়ে থাকতে অন্য বাড়ির মেয়ে এসে রাজত্ব করে খাবে তা তো হয় না। পেশকারা ফোন রেখে ভাবে, একবার যদি কোনোরকম বিয়ে করানো যায় তাহলে আর কোনো চিন্তা নেই।
আসমা আরও আগেই তার আব্বার কাছে এই ব্যাপারে কথা বলেছিল, তিনি আশ্বাস দিয়েছিলেন এই ব্যাপারটা মাথায় রাখবেন, অথচ এখন বড়লোক পেয়ে বিয়ে ঠিক করে ফেলছেন। আসমা এত সহজে ছাড়ার পাত্রী না। পুষ্প রাতে শান্তিতেই ঘুমায়। দেখা করতে যাওয়ার ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। শিমুলের সান্নিধ্যে গিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে। এত টেনশনের মাঝেও মনে শান্তি লাগছে। ইস, এভাবেই যদি সারা জীবন থাকা যেত। আল্লাহর কাছে এই ফরিয়াদ, সারা জীবন যেন একসাথে থাকার তৌফিক দেয়। আজকে যে ভয় পেয়েছিল তা শিমুলের কথা শুনে দূর হয়ে গেছে। আসার আগে শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খেয়েছে। পুষ্প হাতটা সামনে এনে ঠিক একই জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ায়। চোখ বন্ধ করে হাসে। পুষ্পর মনে হচ্ছে সে তার হাতে নয়, বরং শিমুলের ঠোঁট ছুঁয়ে দিয়েছে। পুষ্প কি একটু বেশি দুষ্টু হয়ে যাচ্ছে না? দুষ্ট হওয়ার পিছনে আছে শিমুল। প্রথমে দোলা দিয়ে এখন বলে কিনা এসব ভালো না। পাজি পুরুষ, যন্ত্রণাদায়ক পুরুষ। সকালে রোকসানা বুঝতে পারে রাতে দরজা তালা দেয়নি। আর চোখে পুষ্পকে দেখে পুষ্প তার দিকেই তাকিয়ে আছে। রোকসানা মেয়ে হাবভাব বুঝার চেষ্টা করে। শিমুলের বিয়ের কথা শোনার পর থেকে পুষ্প মন খারাপ করে রেখেছে। কাছে গিয়ে বসে বলেন, দেখলি তো আমার কথাই হল গো। পুষ্প বুঝতে পারে তার আম্মা কিসের কথা বলছে। কিছু না বলে চুপ করে থাকে। রোকসানা আবার বলে, তোকে এর থেকে ভালো বিয়ে দিব। চিন্তা করিস না গে। পুষ্প মনে মনে বলে, শিমুলকেই বিয়ে করব আম্মা, তুমি চিন্তা করো না। রোকসানা পুষ্পর চুপ থাকা দেখে ভাবে হয়তো মন খারাপ বলে কথা বলছে না। আমি মুন্নিকে বলেছি কয়েকদিনের জন্য এসে থাকতে। শিমুল বিয়ে করছে, আমরাও তোর বিয়ে শীঘ্রই দেব। সাফিন এখনও রাজি। পুষ্প শান্ত চোখে তার আম্মাকে দেখে। তার আম্মা জানলি না মেয়ে রাতের আধারে সব ভুল সন্দেহ দূর করে ফেলেছে। শিমুল বলেছে বেঁচে থাকলে সে পুষ্পর। রাতে শিমুলের ঘুম হয় না। কিভাবে কি করবে এই টেনশনে সারারাত চোখ খুলেই কাটিয়ে দেয়। তার আব্বা সামনে আরও বেশি কঠিন হবে এটা শিমুল জানে। বিয়ে করানোর জন্য যে কোনো হস্তক্ষেপ নিতে পারে। শিমুল ভাবে যদি এমপির ভাগ্নির সাথে দেখা করে কোনো ফয়সালা করা যায়। কিন্তু ওই মেয়ে তো আগেই পছন্দের কথা জানিয়ে দিয়েছে। শিমুল চোখ বন্ধ করে রাখে। দুপুরে আবার সবার সাথেই খেতে যায়। মূল উদ্দেশ্যকে কি বলে শোনা, তার আব্বার মতিগতি লক্ষ্য করা। দুপুরে সবাই যখন খাবার খেতে বসেছে, আসমা আর সুইটি আসে। সুইটি এসেই মজিব হাওলাদারকে জড়িয়ে ধরে। আসমা বলে, আব্বা, আমাকে কি আপনারা আপন মনে করেন না? আপনার সাথে কি কথা ছিল মনে নেই? শিমুলের বিয়ে সুইটির সাথে হবে। তাহলে কিভাবে আবার শিমুলের বিয়ে ঠিক করেন? শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে কি, সুইটির সাথে বিয়ে মানে? শিমুল মুখের খাবার গিলতে ভুলে যায়। মজিব হাওলাদার বলেন, ঠিক আছে, কিন্তু যে বিয়ে এসেছে সেটা আমাদের সবার জন্যই ভালো। সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবি গু। আসমা বলে, এটা ঠিক না আব্বা। আর আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না। এই বিয়ের কথা আর এগিয়ে নিবেন না। আপনার মেয়ে হিসেবে এটা আমি চাই। আশা করি ফিরিয়ে দিবেন না ঘি। শওকত এতক্ষণ সব শুনছিল। তার আব্বার দিকে তাকালে মজিব হাওলাদার মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে। মজিব হাওলাদার মেয়েকে বলে, আচ্ছা, জার্নি করে এসেছিস, রেস্ট নে, পরে কথা বলব গু। আসমা মাথা নেড়ে বলে, আব্বা, এসেছি তো এই নিয়ে কথা বলতে, পরে কেন, এখনই কথা হবে গু। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলে, শিমুল, তুমি কি আমার সুইটিকে বিয়ে করবে না? আমি জানি আমার মেয়ের মতো মেয়ে লাখে একজন মিলে তুমি রাজি হবেই হবে। তাই না শিমুল? শিমুল কিছু বলে না। ভাতের প্লেটে পানি ঢেলে তার মায়ের দিকে তাকায়। তারপর উঠে নিজের রুমে চলে যায়। আসমা পুষ্পর কথা জানে, তারপরেও সবার সামনে শিমুলকে এটা বলে বিব্রত করাই ছিল মূল উদ্দেশ্য। তখনের মতো আসমা আর সুইটি ফ্রেশ হতে যায়। ফুলি দাঁত বের করে হেসে সবার সামনেই বলে, ভাইজানের দেহি লটারি লাইগা গেছে। একটার পর একটা আইয়ে কি। পেশকারা ধমক দিয়ে বললেন, আমার সুইটি শিমুলের জন্য ঠিক। দেখিস না, একসাথে দাঁড়ালে জোড়া শালিকের মতো লাগে গি। সবাই বুঝিতে পারে সুইটির আর শিমুলের বিয়ে দিতে পেশকারা ইচ্ছুক। মজিব হাওলাদার বুকে চোখ পাকিয়ে বলে, বেশি কথা বলা আমি পছন্দ করি না গি। পেশকারা দ্বিগুণ রেগে বলে, কতদিন আগে থেকে আমার মেয়েকে বলে রেখেছেন, এখন না করা যাবে না গি। তখন তো আর এমপির কাছ থেকে প্রস্তাব পাই নাই গু। পেশকারা মুখ ভেঙচিয়ে বলে, লোভী মানুষ গ। সবার সামনে লোভী বলায় মজিব হাওলাদারের গায়ে লাগে।
দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, বেয়াদব মহিলা। চুপ কু। রাবেয়া স্তব্ধ হয়ে তাদের তামাশা দেখে। তার ছেলেকে নিয়ে সবাই জুয়ার আসর জমিয়ে ফেলেছে। তিনি মা হয়ে কিছুই করতে পারছে না। শিমুলের কষ্টে তার বুকটাও ভার হয়ে আসে। বিকালে শিমুল রেডি হয় বের হবে বলে। ঘরটা আজকাল অশান্তির বাজার মনে হয়, তার আসমা ফুফু আসার পর থেকে হইচই লেগেই আছে। দুপুরে শিমুল ঘরে বসেই সবার কথোপকথন শুনেছে। মানে কি, সে কি খেলনা যে আগে নিবে সেই পাবে, দাঁত কিরমিরিয়ে বের হতে যাবে এমন সময় সুইটি কোথা থেকে এসে পিছন থেকে জাপটে ধরে। সাথে সাথেই শিমুলের মুখ রাগে রক্তিম হয়ে যায়। ড্রয়িংরুমে তার মা, ফুফু, বুবু আর ফুলি বসে কথা বলছে। হঠাৎ করে সুইটি এমন কাজ করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিমুল ঝটকা দিয়ে সুইটির 2 হাত সরিয়ে নেয়। এমনিতেই তার মেজাজ খারাপ, এখন সুইটির এমন বেহায়াপনায় বিরক্ত হয়ে বলে, কি সমস্যা, এমনে ঘষাঘষি করিস কেন? সুইটি ঠোঁট কামড়ে হেসে বলল, সবাইকে বলে দাও তুমি আমাকেই বিয়ে করতে চাও। শিমুলের শরীরের রক্ত টকবগিয়ে উঠে। ইচ্ছে করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নেহাত এটা মেয়েদের কাজ, তাই নিজেকে সামলালেও হুট করে বলে দিল, দেশে কি বেড়ার অভাব পড়ছে বাল? সবাই মিল্লা আমার পিছনে পড়ছিস কেন? সর, ফালতু মাইয়া ঘি। শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সুইটির 2 ঠোঁট ফাঁক হয়ে গেছে। শিমুলের এমন ব্যবহারের সম্মুখীন এই প্রথম হল। সবার মধ্যে থেকে ফুলি খিলখিল করে হেসে উঠে। ভাইজানে চেইত্তা গেছে। আপা আপনি আরেকটা বেড়া খুঁজেন, এই বেড়া রাজি না। জান জান উ। রাবেয়া আঁচলে মুখ লুকিয়ে হাসে। ছেলে যে সুইটিকে পছন্দ করে না এ আর নতুন কি? ফুলির কথা শুনে পেশকারা বেগম ফুলিকে চোখ রাঙিয়ে দেয়। ফুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। এরপরের দিন সন্ধ্যাবেলা শিমুল আরেক দফা রাগারাগি করে। তার পুষ্পকে চাই, আর কোনো কথা শুনতে রাজি না। রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। শোকত হাওলাদার বুঝতে পারে ছেলেকে এটা সেটা বলে লাভ নেই। শিমুলের ঘাড়টা তেরা। যা করার মিজানের সাথেই করতে হবে, তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর দিয়ে পাঠায়। মিজান শেখ তখন বাড়িতে। কিছুক্ষণ আগে মুন্নি এসেছে। বাজার থেকে মিজান শেখ মেয়েকে নিয়ে এসেছে। তখনই মন্টু এসে হাজির। মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের চেলা চেয়ারম্যানের কাজেই এসেছে। সালামলেকুম মিজান চাচা গু। মিজান মন্টুকে দেখে বলে, কি জন্য এসেছ? মন্টু পান খাওয়া লাল দাঁত বের করে হাসে, যেন খুবই সুসংবাদ নিয়ে এসেছে। চেয়ারম্যান চাচায় যাইতে কইছে গু। রোকসানা সহ ঘরের সবাই পুষ্পর দিকে তাকায়। কেন যেতে বলেছে এটা স্পষ্ট। মিজান শেখ বলল, এখন কাজ আছে, আমি পরে যাব উ। মন্টু বলে, চাচা কইছে লগে কইরা নিয়া যাইতে। জরুরি কথা গু। মিজান শেখ মেয়ের দিকে তাকায়, যার অর্থ তোর জন্য আজকে কেউ ধরে বেঁধে নিতে আসে। মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যান বাড়িতে আসে। চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে, কি ব্যাপার মিজান, ব্যবসা কেমন চলে? মিজান আড়ষ্ট হয়ে চেয়ারে বসে আছে। মাথা নেড়ে বলল, জিবি ভাই, ভালোই চলে গু। শোকত এক পায়ের উপর আরেক পা তুলে বলে, যে রাস্তায় নামছ সামনে ভালো চলবে বলে মনে হয় না। হোটেলের জায়গায় কুত্তা ঘুমাইব ক? মিজান চমকে তাকালে শোকত চেয়ারম্যান বলে, মেয়েরে সামলাতে পারো না? মিজান চেয়ারম্যানের কথার ধরন দেখে হা করে তাকিয়ে থাকে। চেয়ারম্যান শক্ত চোখে তাকিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছ যে কথা শুনে না? মিজান বলেন, আপনি কথা ঠিকমতো বলেন। শুধু আমার মেয়ে না, আপনার ছেলেও সমান অপরাধী। শোকত হাওলাদার মাথা নেড়ে বলল, আমার ছেলের পুলাপানের মন কখন কই যায়? ঠিক আছে, সুযোগ পেয়ে তুমি যে তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিবাকে জানত? শোকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগে বলে, আজেবাজে কথা বলবেন না গি। শোকত হাওলাদার মিজান শেখের কথার পাত্তা না দিয়ে বলেন, বড়লোক ছেলেপেলে দেখলে আজকালকার মা বাবারা এমনই করে। নিজেরাই ছেলেমেয়েকে এক ঘরে দিয়ে রাখে গু। মিজান শেখ আর সহ্য করতে পারে না। উঠে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে এত নোংরা না, আপনার মন মানসিকতাই নোংরা। আর আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী না যে টাকার পেছনে মেয়েকে লাগাতে হবে গু। শোকত হাওলাদার গা জ্বলানো হাসি দিয়ে বলে, যদি তুমি তোমার মেয়েকে 1 সপ্তাহর মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝব এইসবে তোমাদের হাত নেই। আর যদি বিয়ে না দাও তাহলে বুঝব আমার টাকা দেখে মেয়েকে ঝুলাতে চাইছ উ।
শওকত হাওলাদারের কথা শুনে মিজান শেখ প্রচণ্ড রেগে যায়। মাথা নেড়ে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দিব, আপনার ছেলে সামলাই রাখবেন। আর যদি আমার বাড়ির সামনে যায় হাত পা আস্ত থাকবে না। শওকত হাওলাদার বলল, টাকা লাগলে বলবা, কিন্তু আমার ছেলের থেকে দূরে গি। মিজানের শরীর থরথর করে কাঁপে। আপনি আমাকে টাকার গরম দেখান? তোমার ছেলে নাই, আমার ছেলেকে হাত করে বাকি জীবন সুখে কাটানোর ধান্ধা যে করেছ তা তো বুঝিই গু। মিজান শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হল। মেয়েকে জন্ম দেয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে আমি 1 সপ্তাহের মাঝে বিয়ে দিব, আপনার ছেলেকে আটকে রাখবেন গু। এটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধ হয়। মন্টুর সুবাদে গ্রামের অনেকেই শিমুল পুষ্পর ঘটনাটা জানে। মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনল, ওই দেখ, বিয়ার আগেই বেয়াইয়ের বাড়িতে আসা যাওয়া। মিজান মায়ারে দিয়া একেবারে ছক্কা মারল। আরেকজন বলে, গুরুজনেরা কইছে মাছ ধরলে ধরন জাগুর, লাঙ্গু ধরলে ধরন ঠাহুর। মিজানের মায়া কথাটার মান রাখছে গি। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা অশ্রু পড়ে। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায়, নিচু হয়ে সেটা হাতে নিয়ে বাড়িতে ঢুকে। রোকসান, পুষ্প আর মুন্নি মধ্যরুমে রুমে বসে আছে। সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে। মিজান শেখ কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পুষ্পর হাত ধরে টেনে পুষ্পর রুমে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রোকসানা হাতের কঞ্চি আর দরজা বন্ধ দেখে পরিস্থিতি কল্পনা করে ডুকরে কেঁদে উঠে। পুষ্প কিছু বুঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। 1-2টা আঘাত না, নিজের শরীরের সব শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পর নরম শরীর কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতো তার আম্মাকে ডাকে, আম্মা, আম্মা গো, আম্মা, মরে যাইতেছি আম্মা, আম্মা গু। পাশের রুম থেকে রোকসানা পাগলের মতো দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন। মিজান মারতে মারতে বলে, এমন মেয়ের দরকার নাই, মীরা যাক, মরলে আফসোস নাই। কুত্তার বাচ্চা তুই মর, এখনই মরু। পুষ্প ফ্লোরে পড়ে গেছে। ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটা ভেসে উঠছে। তার সারা শরীর কাঁপছে। কাপা কাপা হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে, আব্বা আর মা ইরো না, আব্বা, আব্বা আর মাই রো না গে। শিমুল ছুটে এসে ঘরে ঢুকে। তিয়াস পেছন পেছন আসে। শিমুল একটু আগে বাড়িতে গিয়ে ফুলির কাছে সব বিস্তারিত শুনে এক মুহূর্ত দেরি করেনি। ছুটে চলে এসেছে। কি হয় পরিস্থিতি বুঝার জন্য আসলেও বাহির থেকেই পুষ্পর আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি, ঘরেই চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমিষেই ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে। দরজায় হাত রেখে বলল, চাচা আর মা রবেন না চাচা গু। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়। গলা উঁচিয়ে বলে, রোকসানা, এই ছেলেকে যেতে বলো। যদি না যায় আমি পুষ্পকে জানে মেরে ফেলব গু। পুষ্প শিমুলের গলার স্বর শুনে ফুপিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মা রেন, তাও পুষ্পকে মায় রেন না চাচা গু। মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে, তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলব গু। শিমুল মিজান শেখের হাতে ধরে। তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কাপা কাপা গলায় বলে, আমার কথা শুনেন গু। মিজান শেখের ভালো লাগে না। বাবা ডেকে নিয়ে অপমান করবে, আবার ছেলে হাতে ধরে অনুরোধ করবে, তামাশা পেয়েছে নাকি, হুঙ্কার দিয়ে বলে, চলে যাও। শিমুলের চোখে পানির রেশ সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা একবার শুনেন গু। মিজান বলে, 1 সপ্তাহর মাঝে আমি পুষ্পকে বিয়ে দিব। তুমি বাড়ির আশেপাশে আসবা না, এখন যাও। শিমুল বলে, আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই। মিজান চোখ বড় করে তাকিয়ে বলল, তোমার কাছে বিয়ে দেয়ার চেয়ে মেরে ফেলা ভালো। আমি তো আমার মেয়েকে দিয়া টাকাওয়ালা ছেলে হাত করে নিছি। মেয়েকে দিয়ে তোমাকে হাত করে সারা জীবন সুখে কাটানোর ধান্ধা করেছি। কিছু না করেই এত অপবাদ। শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে, চাচা দয়া করে। মিজান শিমুলের কথা শেষ না হবার আগেই আবার পুষ্পর রুমে ঢুকতে গেলে শিমুল দ্রুত বলে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি।
আর মা রবেন না গি। শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে, শিমুল, আমি এখানে থাকব না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। শিমুল গু। শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায়। চোখ দিয়ে পানি পড়ছে। বুকটা এত জ্বলছে। ছেলেদের নাকি কাঁদতে নেই এই কথা অমান্য করে শিমুল কাঁদছে। হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। তখনও পুষ্প কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল। শিমুল গু। শিমুল বাইক রেখেই বাড়ির দিকে ছুটে। মনে মনে বলে, চেয়ারম্যান, তুই কি আগুন লাগাইছিস, আমি আরও বেশি লাগাবো। তোর কলিজা পুড়িয়ে দিব গু। চলবে। অনেকে বলেন মা রামারিটা বেশি হয়ে যাচ্ছে। কোনো বাবা মাকে এত মারতে দেখেননি। তাহলে বলি কি, আপনারা শিমুল পুষ্পর মতো প্রেমের সাক্ষী হতে পারেননি? আমি এমনও মেয়ে দেখেছি মার খেয়ে হসপিটাল পর্যন্ত যায়। কোনো বাবাই এমন নোংরা কথা সহ্য করবে না। মিজান শেখ সঠিক নাকি ভুল আমি জানি না, আপনারাই বলেন, আর হ্যাঁ বলার আগে মিজান শেখের জায়গায় নিজেকে বসাবেন। শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ১৯। শিমুলের মুখের আদল লাল বর্ণ ধারণ করেছে, চোখ দেখাচ্ছে ভেজা। ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা ৫২ ইঞ্চি টিভি ধরাম করে ফ্লোরে আছড়ে ফেলে দেয়। বিকট শব্দে টিভিটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই রাতের খাবার খাচ্ছিল, হঠাৎ শব্দে চমকে তাকায়। মিজান শেখের সাথে হওয়া ঘটনাটা সবাই জানে। শওকত হাওলাদার বিচলিত হলেন না, শান্ত চোখে ছেলেকে পরখ করে। শিমুলের রাগ তখন পারদ সীমার বাহিরে, যার তাপ সবাই পাচ্ছে। শিমুল ড্রয়িং রুমে যা যা ভাঙ্গার মতো ছিল সব ভেঙে ফেলে। ছোট ছোট কাচের টুকরো ছিটকে হাতে বিঁধে রক্ত আসে, শিমুলের সেদিকে খেয়াল নেই। রাবেয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না। দ্রুত পায়ে খাবার টেবিলের সামনে দাঁড়ায়। শওকত হাওলাদারকে বলে, আপনাকে আমি সম্মান করে পছন্দের কথা জানিয়েছিলাম, আর আপনি কি করলেন? আমার পছন্দকে অসম্মান করলেন, পুষ্পর আব্বাকে অপমান করলেন। শওকত হাওলাদার নির্বিকার হয়ে খাবার খাচ্ছে, এমন ভাব যেন কিছুই হয়নি। শিমুল আবার বলে, আপনি মিজান চাচাকে অপমান করলেন কেন? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকায়। লোভী লোকদের অপমান করাই মানায় ই? শিমুল চেঁচিয়ে বলে, আপনি লোভিগু। শওকত হাওলাদার শাসিয়ে বলে, শিমুল, কি বলো মাথা ঠিক আছে? মিজান এটার যোগ্য, তার মেয়েকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে। বলো দেয়নি? না দেয়নি। বরং আমি নিজেই পুষ্পকে চাই। আর আমি চাই বলেই পুষ্পকে বিয়ে করব। খুব শীঘ্রই। শওকত হাওলাদার মুচকি হাসে। শিমুলের সাথে পুষ্পর বিয়ে? তিনি তো মিজানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এটাও ভালো করে জানেন মিজান যেভাবেই হোক ১ সপ্তাহর মাঝে পুষ্পর বিয়ে দেবে। শিমুলের দিকে তাকিয়ে বলল, সেটা কখনো সম্ভব না গি। সম্ভব না হলে কিভাবে সম্ভব করতে হয় জানা আছে গু। শওকত হাওলাদার বলল, আচ্ছা, দেখা যাক উ। শিমুল রাগে খালি চেয়ারে লাথি দিয়েও চেয়ার উল্টো হয়ে ছিটকে পড়ে। তারপর আবার হনহন করে বেরিয়ে যায়। শিমুল সেদিন রাতেই তিয়াসকে সাথে নিয়ে ইউসুফ আবদুল্লাহ সাহেবের বাড়িতে যায়। এত রাতে শিমুলকে দেখে তিনি অবাক হলেও তা মুখে প্রকাশ করে না। হাসিমুখে বলে, কি ব্যাপার শিমুল? তার আব্বার উদ্দেশ্য তার অজানা নয়। উনার সাথে চলতে চলতে গুটির নড়চড় বুঝে ফেলেছেন। এমপির সাথে সম্পর্ক করে যে নিজের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা স্পষ্ট। শিমুল আলতো করে হাসে। চেহারার টেনশন লুকিয়ে বলে, আঙ্কেল, একটা রিকোয়েস্ট ছিল গু। শিমুলের কাছে ভাগুনি বিয়ে দিবেন বলে ঠিক করেছেন, আর এর আগে শিমুলের কি রিকোয়েস্ট থাকতে পারে তিনি বুঝতে পারেন না। বলো উ। শিমুল বলল, আসলে আঙ্কেল, আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আপনি বিয়ের প্রস্তাব দেওয়াতে আব্বা রাজি হয়ে গেছে। আমার মতামতের কোনো প্রয়োজন মনে করেনি। আসলে আপনার সাথে সম্পর্ক থাকলে উনার ক্ষমতা বাড়বে এই আশা করছেন গি। ইউসুফ সাহেব শিমুলের দিকে তাকিয়ে থাকে। শওকত সাহেবকে তিনি এমনভাবে আশা করেননি। ক্ষমতার লোভ সবারই থাকে, তাই বলে ছেলের ইচ্ছা পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার লোভে বিয়ে ঠিক করে দিবেন। ভাগ্যিস শিমুল বলেছে, তা না হলে আজকালকার ছেলেমেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে পরবর্তীতে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেরি হয় না। ইউসুফ সাহেব শিক্ষিত মানুষ, শিমুলকে পছন্দ হয়েছে বিধায় বিয়ের আলাপ করেছিল। এখন যেহেতু শিমুল নিজেই বলছে তার পছন্দের মানুষ আছে, তাহলে প্রশ্নই উঠে না বিয়ের কথা এগুনোর। উনি মুচকি হেসে বলল, তুমি কি এই জন্যই এসেছ শিমুল গ? শিমুল উনার মুচকি হাসি দেখে বিব্রত হয়।
কিন্তু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আজকালকার জেনারেশনে ছেলেমেয়ের ইচ্ছার প্রাধান্য দেয়া জরুরি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শিমুল উনার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। তারপর বলে, আঙ্কেল, আরেকটা কথা গি। বলো। আপনি একটু কষ্ট করে আব্বাকে ফোন দিয়ে এটা বলবেন যে আপনার মতো লোভী মানুষ আমি আগে কখনো দেখিনি। যেই আশায় বিয়ে দিতে চাইছিলেন তা পূরণ হবে না। আর আপনার মতো ছোটলোলের সাথে সম্পর্ক করতে পারব না। ছেলের ইচ্ছার প্রাধান্য দিন গু। শিমুলের কথা শুনে ইউসুফ সাহেব হাসে। এভাবে বললে তোমার বাবা কষ্ট পাবে না? পাওয়া দরকার। উনি মানুষকে দাম দিতে জানে না গি। শিমুল রাত 2টার দিকে বাড়িতে যায়। সবাই ঘুমিয়ে গেছে। শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করে। বারবার পুষ্পর কান্নারত গলায় তাকে ডাকগুলো, হাহাকারগুলো মনে পড়ছে। তার জন্য কত কষ্ট পাচ্ছে মেয়েটা। শিমুল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। খুব অশান্তি লাগছে, অজানা জ্বলনে সারা শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শিমুলের মনে হলো পুষ্পর কাছে গেলে শান্তি লাগত, কিন্তু আজকে এত কিছুর পর আর যাওয়ার সাহস হয় না। যদি আবার মারে। শিমুল চলে যাবার পরে মিজান শেখ চেয়ারম্যানের বলা সবগুলো কথা রোকসানা আর মুন্নির কাছে বলে। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে দেয়। এই জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম, বাবা হয়ে এত নোংরা কথা শোনার ছিল আমার? পুষ্প সব শুনে কিন্তু নির্বিকার হয়ে শুয়ে থাকে। ইতোমধ্যেই সারা শরীর ফুলে উঠেছে। রাতে মুন্নি আসে পুষ্পর সাথে ঘুমাতে। পুষ্প চুপচাপ শুয়ে থাকে, তার ঘুম আসে না। শরীরের ব্যথা, মনের ব্যথা সব মিলিয়ে নিঝুম রাতের নিস্তব্ধতায় হু হু করে কেঁদে দেয়। প্রেমে এত যন্ত্রণা কেন? আর এত যন্ত্রণা হওয়ার থাকলে বিধাতা প্রেম কেন সৃষ্টি করেছেন? কিছুক্ষণ পরেই পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। মুন্নির গা নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে তার বোন ঘুমিয়ে গেছে। এত মায়ের পরেও পুষ্প উঠে বসে খুবই আস্তে ধীরে বিছানা থেকে নামে, মুন্নির বালিশের কাছে থেকে মোবাইলটা তুলে নেয়। রাতে আপাকে একবার লক খুলতে দেখেছিল। পুষ্প চেষ্টা করে দেখে খুলেছে। তারপর তার আপার দিকে তাকিয়ে অনেক কষ্টে শরীর নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। তার মনে হচ্ছে শিমুলের সাথে কথা না বললে সে মরে যাবে। প্রেমের একই নেশা, এত মার খাওয়ার পরেও ছাড়ে না, যেন আরও চেপে ধরে নিউরনে নিউরনে ছড়িয়ে দেয় যন্ত্রণাদায়ক বিষ। পুষ্প শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। শিমুল তখন পুষ্পর ছবিগুলো দেখছিল। এত রাতে অচেনা নাম্বার দেখে ভ্রু কুঁচকে রিসিভ করে। গম্ভীর গলায় বলে, হ্যালো। শিমুলের গলার স্বর শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুল কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এটা তার প্রাণ পাখিটা। জান। বাথরুমে আসতে কথা বললেও বেশি শব্দ হয়, তাই পুষ্প ফিসফিস করে বলল, আমাকে তোমার কাছে নিয়ে যাও না। আমি আর এখানে থাকব না গি। পুষ্পর কান্না শুনে শিমুলের শরীরটা কেঁপে উঠে। গভীর চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানি। গলাটা জড়িয়ে আসে। তোমার কি খুব কষ্ট হচ্ছে পুষ্প? পুষ্প শিমুলের কথা শুনে বলে, খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে যাব, আমার এখানে শান্তি লাগে না গি। শিমুল বলল, নিয়ে আসব আমার কাছে। আর একটু জান। তারপর থেমে বলল, এটা কার মোবাইল? আপুর। আবার যদি দেখে তাহলে তো মা রবে। যাও, মোবাইল রেখে দাও। পুষ্প অভিমান করে বলল, দেখুক, দেখে মেরে ফেলুক, তাতে তোমার কি? তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে না গি। শিমুল পুষ্পর অভিমান বুঝতে পারে। তারও মনে হচ্ছে এভাবে কিছুই হবে না। দুই পরিবারের মানুষই খেপা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুজন দুজনকে হারালে সারা জীবন কেঁদেও লাভ হবে না। জোরে শ্বাস ফেলে বলল, পালিয়ে যাই, চলো। আসতে পারবা? পুষ্প থেমে যায়। পালিয়ে যাবে সবাইকে ছেড়ে? শিমুলের কাছে? যদি পালিয়ে গেলে শিমুলকে আপন করে সারা জীবনের জন্য পাওয়া যায়, তাহলে পালিয়েই যাবে। পারব। শিমুল বলল, কালকে রাতে আমি আসব। তুমি শুধু বের হয়ে আসার ব্যবস্থা করবা গু। আচ্ছা গি। ভালোবাসি আমার ফুলটাকে গি। পুষ্প বলে, আমিও। পুষ্প ফোন রেখে রুমে আসে। আগের জায়গায় মোবাইল রেখে চুপচাপ শুয়ে পড়ে। মুন্নি চোখ খুলে তাকায়। মোবাইল নেয়ার সময় মুন্নি টের পেয়েছে তার কিছু বলতে ইচ্ছে করেনি। এত মার খাওয়ার পরেও কথা বলতে মোবাইল চুরি করে নিচ্ছে। মুন্নির ইচ্ছা করে না আর কথা বাড়াতে। একটু কথাই তো বলেছে, থাক বলুক। আর তো বলতে পারবে না। পুষ্পর জন্য সামনে কি অপেক্ষা করছে এটা পুষ্প জানেই না।
আর মুন্নিও জানল না পুষ্প আর শিমুল কি পরিকল্পনা করেছে। জানলে হয়তো মোবাইলে কথার সুযোগ দিত না। কখনোই না। সকালে এমপির ফোন পেয়ে শওকত হাওলাদারের মুখে হাসি ফুটে উঠে উনার বাড়িতে যাওয়ার কথা ছিল। ভাবে হয়তো দাওয়াত দিবে। কিন্তু ফোন রিসিভ করে কিছুক্ষণ পরেই উনার মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। ফোন রেখে হুঙ্কার দিয়ে ডাকে, শিমুল গু। চলবে। পড়ালেখা চলছে, রিচেক করতে পারিনি। শিমুল ফুল। লেখনীতে। জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ২০। শওকত হাওলাদারের চিৎকারে সারা বাড়ির মানুষ একসাথে এসে জড়ো হয়। শুধু আসে না শিমুল। তিনি আবার ডাকে। শিমুল রুমে বসে আছে। তার আব্বার যা লামাই চিৎকার তার খুবই ভালো লাগছে। উনার সাধের স্বপ্নে পানি ঢেলে শিমুলের খুবই শান্তি লাগছে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শিমুলকে দেখে শওকত হাওলাদার এগিয়ে আসে। কোনো কথা না বলে শিমুলের উজ্জ্বল গালে পরপর ৩টা থাপ্পড় মারে। শিমুল থাপ্পড়ও খেয়েও হাসে। ফর্সা গালে বলিষ্ঠ হাতের ছাপ পড়ে গেছে। রাবেয়া ডুকরে কেঁদে দেয়। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এমপি সাহেবের কাছে গিয়ে এসব না বললে হতো না, বেয়াদব উ। শিমুলের মুখে তখনও হাসি। মিজান চাচাকে আপনি এসব না বললেও পারতেন উ। শিমুলের হাসি মুখে মিজানের নাম শুনে শওকত হাওলাদারের রাগ যেন পাল্লা দিয়ে বাড়ে। কিসের সাথে কিসের তুলনা, এমপি হাতে থাকলে আমাদের কত সুবিধা হতো জানিস? সুবিধা খুঁজে আমার তো লাভ নেই। আপনি তো আমার পছন্দ খুঁজেন নি গি। এটা কোনো পছন্দ না। কই মিজান আর কই আমরা? লোকে কি বলবে ভেবে দেখেছিস? লোকের কথা শোনার দরকার কি? জীবন কাটাবো আমি, আমার ভালোটা আমি ভালো বুঝি গি। নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। কত সুবিধা পেতাম আমি উ। আপনি খুব স্বার্থপর গু। শওকত হাওলাদার ঝাঁপিয়ে পড়ে শিমুলের উপর উনার শরীর রাগে জ্বলে যাচ্ছে। কত স্বপ্ন দেখা শেষ, আর এই ছেলে ওই ফকিন্নির বাচ্চার জন্য সব বরবাদ করে দিল। শিমুলের গলা চেপে ধরে। শিমুল পাল্টা আক্রমণ করতে পারছে না বিধায় উনি জোরে চেপে ধরে। শিমুলের বড় ভাই পলাশ কলেজ থেকে ঢাকা ট্রেনিং গিয়েছিল। সেখান থেকে কাল রাতে এসেছে। এসেই তার আম্মার কাছে সব শুনেছে। গভীর রাতে এসেছে বিধায় সে ঘুমিয়েছিল, শোরগোল শুনে পলাশ বেরিয়ে আসে। ছোট ভাইয়ের আর তার আব্বার অবস্থা দেখে ছুটে এসে শওকত হাওলাদারকে টেনে ধরে। আব্বা পাগল হয়ে গেছেন নাকি? এত বড় ছেলেকে কেউ মারে? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগে রাবেয়াকে থাপ্পড় দিয়ে বলে, তুই তোর ছেলেকে এমন বানাইছিস গু? মায়ের গায়ে হাত তোলাতে শিমুল ক্ষেপে যায়। ফুঁসে উঠে বলল, আমার মাকে মারেন কোনো সাহসে? ছোটলোকের বাচ্চা ছোটলোক উ। শিমুলের লাগাম ছাড়া কথায় সবাই অবাক। পলাশ কিছু বলার আগেই শওকত হাওলাদার আবার শিমুলের মারতে যায়। পলাশ তার আব্বাকে জাপটে ধরে, কিন্তু শওকত হাওলাদার যেন না মেরে শান্তি পাচ্ছে না। হাত বাড়িয়ে শিমুলকে মারতে গেলে মারতে পারে না, কিন্তু উনার নখ লেগে শিমুলের গলা ছিলে যায়। শিমুল গলায় হাত দিয়ে বলে, পুষ্পকেই বিয়ে করব। দেখি কি করেন গু। দেখব কিভাবে বিয়ে করিস গে। শিমুল তার রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শওকত হাওলাদার কতক্ষণ রাগে গজগজ করতে করতে চলে যায়। পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে এমন প্রতিবাদ করতে পারলে তার নিধি তার পাশেই থাকত। এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। সে গোপনে দীর্ঘশ্বাস ফেলে তার আম্মার দিকে তাকায়। রাবেয়া নিঃশব্দে কাঁদছে। পলাশের তাকানো দেখে নত মস্তিষ্কে জায়গা থেকে সরে দাঁড়ায়। রাবেয়ার খুব খারাপ লাগছে। আগে কথায় কথায় চড় থাপ্পড় দিত, তখন না হয় ছেলেরা বুঝত না ছোট ছিল, এখন তো ছেলেরা বড় হয়েছে। এত বড় ছেলেদের সামনে তাকে মারাতে খুব লজ্জা লাগছে। চুপচাপ চোখের পানি ফেলে। সারা জীবন শওকত হাওলাদারের রাগের তুপেই জীবন কাটাল। বিয়ের পরে তার আম্মাকে শওকত হাওলাদারের এমন ব্যবহারের কথা বলেছিল। উনার মা বলেছিলেন, পুরুষেরা একটু এমন হয়, বাচ্চা হয়ে গেছে মানিয়ে নে, সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখবি জীবন কেটে গেছে। এই মানিয়ে নিতে নিতে রাবেয়া ক্লান্ত। স্বামী হিসেবে শওকত কখনো রাবেয়ার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেয়নি। শুধুমাত্র একটা কথাই রেখেছেন। তখন রাবেয়া প্রথম মা হয়েছে। ছোট হাত পায়ের সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে দেয়। স্বামীর কাছে আর্জি জানায় বাচ্চাটার নাম সে রাখবে। শওকতও তখন সম্মতি দিলে রাবেয়া খুশি হয়। কোমল মনের অধিকারী রাবেয়ার ফুল ভীষণ পছন্দ। ছোট্ট উজ্জ্বল ছেলেটার নাম রেখে দিলেন পলাশ। তার ৪ বছর পরে আবার ছেলে হলে নাম রাখে শিমুল।
এই দুটোর দিকে তাকিয়ে রাবেয়া সারা জীবন কাটিয়ে ফেলেছে। পুষ্পর জ্বরের কথা সকালেই সবাই জানতে পারে। রোকসানা ছুটে আসে। মেয়ের অবস্থা দেখে টিউবওয়েল থেকে মাথায় দেওয়ার জন্য বালতি ভরা ঠান্ডা পানি আনে। মিজান শেখ চুপচাপ বিছানায় বসে আছে। উনার বুকটা ফেটে যাচ্ছে। মেয়েদের উপর হাত তোলার অভ্যাস তার কোনোকালেই ছিল না। দুই মেয়ে তার খুবই আদরের। আর সেই আদরের পুষ্পকেই কিনা নিজ হাতে এত মারল। শোকত চেয়ারম্যানের কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। কিন্তু এখন মেয়ের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। তিনি তো তার মেয়ের ভালোই চায়, মেয়ে যে চেয়ারম্যান বাড়িতে ভালো থাকবে না এটা জানা কথা। বিকালের দিকে পুষ্পর জ্বর কমে। বিছানায় বালিশে হেলান দিয়ে বসে। রোকসানা ভর্তা দিয়ে ভাত মাখিয়ে আনে। পুষ্পর ভর্তা পছন্দ। জ্বরের মুখ ঝাল খেলে ভালো লাগবে। পুষ্পকে খাওয়াতে খাওয়াতে রোকসানা ভাবে পুষ্পকে মেরে ধরে এই রাস্তা থেকে সরানো যাবে না, উল্টো বিপরীত হবে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। রোকসানা পুষ্পকে বলে, নিজের ভালোটা কেন বুঝিস না পুষ্প? পুষ্প মায়ের দিকে তাকায়। রোকসানাই আবার বলে, মানলাম শিমুল তোকে ভালোবাসে, কিন্তু ওই বাড়ির কেউ তোকে চায় না। শিমুলের সাথে সংসার করলেও সারাদিন ঘরে থাকতে হবে। সারাদিন ঘরে শান্তি না পেলে যে কেমন লাগে সেটা তুই ধারণাও করতে পারবি না। তখন শিমুলের ভালোবাসাও ভালো লাগবে না গি। পুষ্প বলল, ঘরের মানুষ ভালো হতে হবে না, শিমুল ভালো হলেই হবে গু। রোকসানা মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা শিমুল ছাড়া আর কিছুই বুঝার চেষ্টা করছে না। মা বাবার কষ্ট পুষ্পর চোখে পড়ছে না। তারপরেও বলেন, অন্য জায়গায় বিয়ে দিলে এর চেয়ে সুখে থাকবি। আম্মার কথা শোনবু। কিভাবে জানো অন্য জায়গায় সুখী থাকব? এমনও হতে পারে অন্য জায়গায় বিয়ে দিলে অশান্তিতে থাকতে পারি, অশান্তির জ্বালায় মরে যেতে পারি। তুই এমন ছিলি না পুষ্প। কি মেয়ে কি হয়ে গেল? রোকসানা গুনগুনিয়ে কাঁদে। মায়ের কান্না পুষ্পর ভালো লাগে না। সে মাকে দেখে আজকে চলে গেলে আবার কবে দেখা হয় কে জানে। আজকে চলে যাবে ভেবে পুষ্পর চোখ ভরে পানি আসে। শিমুল রাত 11টায় বাইক নিয়ে হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে। পুষ্প বের হতে পারল কিনা সেই টেনশনে স্থির হয়ে থাকতে পারে না। এই দাঁড়ায় এই বসে। তার সব পরিকল্পনা করা হয়ে গেছে। এখন সোজা ঢাকা যাবে, ওখানে গিয়ে বিয়ে করে ভার্সিটির বন্ধু ফাহিমের বাসায় গিয়ে একদিন থেকে বাসা খুঁজে নিবে। তারপর তার চড়ুইকে নিয়ে থাকবে। সারাক্ষণ পুষ্প তার সাথে থাকবে, কোনো ভয় দ্বিধা ছাড়াই পুষ্পকে ভালোবাসতে পারবে। সারা জীবনের জন্য পুষ্প তার হয়ে যাবে, এটা ভেবেই শিমুলের খুশিতে শরীর শিরশির করে উঠছে। কিন্তু পুষ্প যে আসছে না। বের হতে পারেনি। 12টার দিকে পুষ্প বিছানা থেকে উঠে বসে। আজকে তার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমের ট্যাবলেট খেলে যেমন ঘুম পায় তার এমন লাগছে ইচ্ছা করছে বিছানায় শুয়ে যেতে। কিন্তু শোয়া যাবে না। পুষ্প আস্তে করে উঠে বসে। মুন্নি আছে বিধায় হয়তো দরজায় তালা দেয়নি। গায়ে ওড়না দিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর বেরিয়ে যায় নতুন জীবনের উদ্দেশ্যে। হিজল গাছের নিচে গিয়ে শিমুলকে পায়। দুজন দুজনকে দেখে আলতো হাসে। শিমুল এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয়। পুষ্প 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। শিমুল পুষ্পর কপালে চুমু খেয়ে বলে, সব ঠিকঠাক, তুমি ঠিক আছো? পুষ্পর চোখ বেয়ে পানি পড়ে, সাথে মাথা নাড়ে। শিমুল পুষ্পর 2 গালে হাত রেখে বলল, আর কাঁদতে হবে না জান। আমরা অনেক দূরে চলে যাব। কষ্ট আমাদের ছুঁয়ে দিতে পারবে না। তুমি দেখো গু। পুষ্প মাথা নাড়ে। তার কেন জানি কষ্ট হচ্ছে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, চলো তাহলে। পুষ্প শিমুলের সাথে হাঁটে। পুষ্পর চোখে তার আব্বা আম্মার কান্নাভেজা মুখটা স্পষ্ট ভেসে উঠে। সে 2 কদম গিয়ে থেমে যায়। শিমুল তাকিয়ে বলে, কি হলো, হাঁটতে কষ্ট হয়? পুষ্প বা হাত দিয়ে চোখ মুছে বলল, আমরা কি ঠিক করছি? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমরা ভুল করছি? পুষ্প ফুপিয়ে বলে, আব্বা আম্মার জন্য মন পুড়াচ্ছে। কালকে জানতে পারলে খুব কষ্ট পাবে গু। শিমুল পুষ্পর চোখে চোখ রেখে বলল, উনারা তো কেউ আমাদের বুঝল না গি। পুষ্প কিছু বলে না, এক হাতে শিমুলের টি-শার্ট খামচে ধরে আছে। শিমুল পুষ্পর মনের অবস্থা বুঝতে পারে। শিমুল যত সহজে চলে এসেছে পুষ্প পারছে না। শিমুল বলল, কি করবে তাহলে? আমি বুঝতে পারছি না ঘি। কেউ তো রাজি না।
পালিয়ে না গেলে তোমাকে আপন করে নিব কি করে জান? পুষ্প পালিয়ে গেলে তার আব্বা আম্মা খুব কষ্ট পাবে। তার আব্বার হাই প্রেশার, বেশি টেনশনে যদি স্ট্রোক করে ফেলে, আব্বার কিছু হয়ে গেলে পুষ্প নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মনে হয় তার আব্বা আম্মাকে আরেকবার বুঝালে যদি রাজি হয়। শিমুলের দিকে তাকিয়ে বলল, আব্বা আম্মাকে আরেকবার বুঝাই? শিমুল কিছু বলে না। শিমুল চুপ করে আছে দেখে পুষ্প বলল, চুপ করে আছো কেন? কি বলবো? আব্বা আম্মাকে আরেকবার বুঝাই। আমার মনে হয় উনারা বুঝবে গু। মার ছাড়া কোনো কথা নাই। তাদের বুঝালে বুঝবে বলে মনে হয়? পুষ্প বলল, উনাদের কষ্ট দিয়ে আমরা কি সুখী হব? আব্বা আম্মার বদ্দোয়া লাগবে না? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। আচ্ছা গি। পুষ্প শিমুলকে আবার জড়িয়ে ধরে। কথা দিচ্ছি আব্বা আম্মাকে মানিয়েই তোমার হব গো। শিমুল বলল, তাহলে আর দেরি করো না, বাড়ি যাও। পুষ্প আস্তে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে পুষ্প বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। পুষ্পর যাওয়ার পথে তাকিয়ে শিমুলের বুকটা জ্বলে উঠে। তার মনে হচ্ছে পুষ্প চলে গেলেই চিরতরে হারিয়ে ফেলবে। আর পাওয়া হবে না, দেখা হবে না। পুষ্পর ফিরে তাকানো মায়া মায়া দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মায়াবী চোখ আর কখনো দেখা হবে না, মায়ে পড়া হবে না। শিমুলের গভীর চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ে। অসহ্য জ্বলন পুরাণে দেহ কেঁপে ওঠে। ছুটে গিয়ে পুষ্পকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ বলিষ্ঠ দেহের আলতো ধাক্কাতে পুষ্প সামনের দিকে হেলে পড়ে, পরক্ষণেই শিমুল হাত দিয়ে আঁকড়ে ধরে। শিমুল এই প্রথম পুষ্পর সামনে ফুপিয়ে কেঁদে দেয়। পিছন থেকেই কাঁধে গাল রেখে বলে, আমার খুব ভয় হচ্ছে জান। মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলব গু। পুষ্পর মনটা কেঁপে ওঠে। সবাইকে মানিয়েই তো সে শিমুলকে চায়। কিন্তু শিমুলের এমন চোখের পানি ঝরিয়ে না। শিমুলই আবার বলে, তোকে ছাড়া আমি মরে যাব। এক মুহূর্ত বাঁচতে পারব না গি। পুষ্প শিমুলের দিকে ফিরে। শিমুল জড়িয়ে নেয় বুকে। শক্ত করে ধরে রাখে। যেন এটাই শেষ কাছে আসা। শিমুল পাগলের মতো কাঁদছে। শিমুলের এমন কান্না দেখে পুষ্প কেঁদে দেয়। আমি বাড়ি যাব না। তোমার সাথে যাব। চলো। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নাক ঘষে। মাথাটা উপরে তুলে শিমুলের থুতনিতে চুমু খায়। শিমুল তাকালে বলে, চলো। পুষ্প যে সিদ্ধান্ত নিয়েছে শিমুল সেটাই রাখবে। পুষ্প চায় বাবা মাকে মানিয়ে তার হতে, কাউকে কষ্ট না দিয়ে কবুল করতে। এখন শিমুলের জন্যই আবার সিদ্ধান্ত বদলে নিচ্ছে। শিমুল চাইলেই পুষ্পকে নিয়ে যেতে পারে, কিন্তু এতে করে সারা জীবন পুষ্পর মনে হবে আরেকবার বুঝালে বাবা মা বুঝত। তাই শিমুল পুষ্পকে বুঝানোর সময় দিবে। মাথা নেড়ে বলল, বেশি খারাপ লাগছে তাই জড়িয়ে ধরেছি। তুমি যাও। পুষ্প মাথা নেড়ে না বলে। যাওয়ার পথে শিমুলকে টানতে টানতে বলে, চল পালাই। না আব্বা আম্মাকে আরেকবার বুঝাও। যাও। পুষ্প শিমুলের কাতর মুখের দিকে তাকিয়ে থাকে। চোখে এখনো পানির আনাগোনা। পুষ্প শিমুলের কাছে এগিয়ে আসে। গভীর গলায় বলল, পুষ্প বেঁচে থাকলে তোমার, আর যদি বেঁচে থাকতে অন্য কারো হতে হয় তাহলে পুষ্প বাঁচবে না। স্বেচ্ছায় মরে যাবে গু। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলল, আমার কলিজাটাকে খুব ভালোবাসি। খুব বেশি। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে থাকে। কোমরে হাত রেখে টেনে বুকে মিশিয়ে নেয়। কপালে চুমু খেয়ে পুষ্পর কোমল ঠোঁটের ভাঁজে মিশিয়ে দেয় নিজেকে। শিমুলের ভয় হচ্ছে চুম্বনরত অবস্থায় চোখ বেয়ে পানি পড়ে। তা বুঝতে পেরে পুষ্প শিমুলকে নিজের দিকে আরও টেনে নেয়। শিমুল পুষ্পর গালে গাল ঘষে বলল, আমি তোকে খুব ভালোবাসি। আমিও। পুষ্প গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। শিমুল সেদিকে তাকিয়ে থাকে। তার বুকটা এত পুড়ছে কেন? আবার দেখবে তো তার জানপাখিকে। সকালে পুষ্পর ঘুম ভাঙ্গে অনেক মানুষের কথাবার্তায়। পুষ্প চোখ খুলে দেয়াল ঘড়িতে দেখে 10টা বাজে। চমকে উঠে বসে। এত বেলা করে ঘুমানোর মানে কি? সে তো এত বেলা অবধি ঘুমায় না। গায়ে ওড়না জড়িয়ে বের হয় মায়ের রুমে গিয়ে শুনে তার আম্মা মুন্নিকে বলছে, তুই কয়টা ঘুমের ওষুধ খাইয়েছিস, এখনো উঠে না কেন? মুন্নি বলল, একটাই তো দিয়েছি গু। পুষ্পর দুনিয়া ঘুরে উঠে। ঘুমের ওষুধ কেন খাওয়াবে? তার জন্যই কি রাতে এত ঘুম পাচ্ছিল? পাশের রুমে অচেনা মানুষের কথা শুনে পুষ্প সেদিকে পা বাড়ায়।
সেখানে দেখে সাফিন পাঞ্জাবি পরে বসে আছে, সাথে তার বাবা মা সহ আরও ১০-১২ জন মানুষ। পুষ্প মুহূর্তেই বুঝে নেয় আজকে কি হতে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে তার রুমের দিকে দৌড় দেয়। রোকসানা আর মুন্নি দেখে ফেলে পিছু পিছু ছুটে। পুষ্পর সারা শরীর কাঁপছে। পেছনের দরজা দিয়ে বের হতে নিলেই রোকসানা আর মুন্নি টেনে রুমে নিয়ে যায়। পুষ্প জোরে জোরে বলে, তোরা বেইমান, তোরা খারাপ, আমারে বাঁচতে দিলি না। শিমুল, আমি ভুল করেছি। শিমুল গু। রোকসানা মুখে চেপে ধরে বলল, যদি একটু সাউন্ড হয় আর সাফিনরা শুনতে পায় তাহলে তোর আব্বা আর আমি বিষ খেয়ে মরে যাব গু। পুষ্পর মুখে রোকসানা হাত চেপে ধরে রাখে। পুষ্পর বোবা কান্নায় চোখ ফেটে পানি পড়ে। আহা, কি ভুল করল! এই জীবনে শিমুলকে পাওয়া হল না। শিমুল, আমার শিমুল। শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। রাতে ঘুমাতে দেরি করেছিল বিধায় আজকে বেশিই ঘুমিয়েছে। দরজা খুলতে গিয়ে দেখে দরজা খোলা যাচ্ছে না, বাহির থেকে লক করা। শিমুল কয়েকবার ডাকে, কেউ সাড়া দেয় না, অথচ শিমুল স্পষ্ট শুনতে পাচ্ছে কাছেই কেউ দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করেই বুদ্ধিমান শিমুল বুঝে যায় তাকে আটকে রাখা হয়েছে। কয়েকবার তার মাকে ডাকে, ফুলিকে ডাকে, কেউ সাড়া দেয় না। শিমুলের গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অনুমান করা ভিয়ে বুকটা কাঁপছে। মা করে আরও কয়েকবার ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। শিমুল দরজায় জোরে জোরে আঘাত করে সেখানে দাঁড়িয়েই কেঁদে দেয়। চলবে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়, আর যখন আপনারা একটি গল্প পড়ার পরেও কোনো মন্তব্য করেন না তখন ভিডিও বানানোর উৎসাহটাই হারিয়ে ফেলি। এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পের ভিডিও নিয়ে হাজির হব।